দেখছি বাংলা বলছে আরেকটা বিধানসভা নির্বাচনের আর মাত্র বছর খানেক। যদি আমরা 2021-এর কথা মনে করি তাহলে দেখব যে সামনের বছর এই সময়ে রীতিমতো বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাওয়ার কথা। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি যে 77 থেকে বিজেপির বিধায়ক সংখ্যা ক্রমশই নিম্নগামী হয়েছে। সাম্প্রতিকতম সংযোজন তাপসী মণ্ডল তিনি যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। এদিকে রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে জল্পনার শেষ নেই। বিভিন্ন সময় নানান তালমিলের অভাবের খবর শিরোনামে উঠে এসেছে। সম্প্রতি দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারের বাড়িতে ডিনার করছেন শুভেন্দু অধিকারী, আবার আজকে দেখা গেল দিলীপ ঘোষ তিনি পৌঁছে যাচ্ছেন বিধানসভায়। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা একই সঙ্গে সেখানে সব মিলিয়ে একটা সুখী পরিবারের চেহারা দেওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। আর এরই মধ্যে মঙ্গলবার সকালে ঘুম ভাঙতে স্তম্ভিত দক্ষিণ কলকাতার বাসিন্দারা। দিকে দিকে পোস্টার, যেখানে অভিযোগ যে দক্ষিণ কলকাতার বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি এবং জেলা সম্পাদক তাদের ছবি দিয়ে পোস্টার যে গাড়ি মোবাইল ফোন ইত্যাদি দিলেই নাকি পদ পাওয়া যাচ্ছে, জানিয়ে চরম অস্বস্তিতে বিজেপি। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। শুরুতে আপনাদের দেখাবো প্রতিবেদন। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগেই পোস্টার পড়ল দক্ষিণ কলকাতায় বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। পোস্টারে উঠে এলো বড় অভিযোগ। দাবি করা হয়েছে গাড়ি বাড়ি মোবাইলের বিনিময়ে নাকি জেলা সভাপতির পদ মিলছে। রাজনৈতিক মহলে জল্পনা, নানা গন্ডগোলে বিজেপির অন্দরমহল বেশ খানিকটা ঘেঁটে রয়েছে। জেলায় জেলায় দলের অন্দরে উঠেছে নানা দুর্নীতির অভিযোগ। খোদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দল ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। 2021 সালের নির্বাচনের পর থেকেই রাজ্য রাজনীতিতে বিজেপি বিরোধী স্রোত দেখা যাচ্ছে, যার ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও কার্যক্ষেত্রে বিজেপির পরিষদীয় দলের সদস্য সংখ্যা 77 থেকে কমতে কমতে 65-তে এসে ঠেকেছে। পদ্ম শিবির সূত্রের খবর, উত্তর থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় হাফ ডজন বিধায়কের গতিবিধি সন্দেহজনক। এরই মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি জানিয়েছেন কোচবিহারের 6 বিজেপি বিধায়কের মধ্যে 3 জনই মানসিকভাবে তৃণমূলে যোগ দিতে প্রস্তুত। প্রত্যেকটা জেলায় উত্তরবঙ্গের যারা বিজেপির এমএলএ আছেন বা অন্য জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু তৃণমূলমুখী মনে প্রাণে হয়েই গেছে। আমাদের কুচবিহারে 6 জন এমএলএ রয়েছেন বিজেপি, তার মধ্যে 3 জন এমএলএ অনেক আগে থেকেই তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছেন। বিরোধী পক্ষ বা সমালোচকরা যাই বলুন না কেন, এরই মধ্যে যদিও ঘর গোছানোর কথা ভাবছে রাজ্য বিজেপি। রাজ্যের 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি সাংগঠনিক জেলার নয়া সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বদল হলেও গেরুয়া শিবিরের নয়া সভাপতি নির্বাচন নিয়ে সহমত না হওয়ায় তা ঝুলেই রয়েছে। এক্ষেত্রে আরএসএস এর গ্রিন সিগন্যাল না মেলায় প্রবল দ্বন্দ্বে কেন্দ্র ও রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসেবে উঠে আসছে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পলের নাম। তবে এমনও জল্পনা সামনে এসেছে যে সুকান্ত মজুমদারকেই আরেক দফা রাজ্য বিজেপির দায়িত্ব সামলাতে হতে পারে। এরই মধ্যে বিধানসভায় উপস্থিত হয়ে নিজের সেকেন্ড ইনিংসে কোনো আপত্তি নেই বলে জানিয়ে জল্পনায় আরও ধুয়ো দিলেন দিলীপ ঘোষ। সবসময় অভিজ্ঞতা তো থাকবেই, কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না। যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচবো। আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনীতিক কর্মী, সেই জন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতাম।
দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। এর মধ্যে বঙ্গ বিজেপি নেতৃত্ব নিজেদের সংগঠন মজবুত করার নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। অগোছালো পরিস্থিতির সামনে শাসক পক্ষকে কড়া টক্কর দেওয়ার মহড়ার মাঝেই বেরিয়ে আসছে নানা ফাঁক ফোকরও। রাজনৈতিক মহলের ধারণা সেই ধাক্কা কাটিয়ে উঠলেই শক্তিশালী বিরোধী হিসেবে 26-এ জোর লড়াই দিতে পারবে পদ্ম শিবির। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল এবং অধ্যাপক শম্পা সেন। আমি প্রথমে একটু শুভাশিসদার কাছে যাব। শুভাশিসদা, গোষ্ঠী কোন্দল, গোষ্ঠী দ্বন্দ্ব এগুলো যে দক্ষিণপন্থী দলগুলোতে খুব স্বাভাবিক, আমরা বিভিন্ন সময় দেখেই থাকি এবং কংগ্রেস তার ব্যতিক্রম নয়। কিন্তু যে সময়ে দাঁড়িয়ে বিজেপি তাদের ঘর গোছানোর একটা মরিয়া প্রয়াস করে যাচ্ছে, সেই সময় দক্ষিণ কলকাতায় এই পোস্টার, এটাকে আপনি কতটা গুরুত্ব দেবেন? না, এটা তো প্রথম দিকেই আমরা সবাই দেখেছি যে তথাগত রায় 21 নির্বাচনের পরে পরেই বলেছিল কে কিভাবে টিকিট পেয়েছিল, কিসের বিনিময়ে টিকিট পেয়েছিলেন, তার সে বহু চর্চিত কামিনী কাঞ্চন। তো এই ঘটনাগুলো আমরা দেখেছি এবং শুধু এখানে না, সর্বভারতীয় ক্ষেত্রেও দেখেছি যে কিভাবে নির্বাচনের টিকিট জোগাড় করে এক একজন বিজেপি নেতারা। সুতরাং এটা নতুন না। বিশেষ করে এখানে গণ্ডগোল হওয়ার কারণ হলো বেশ কিছু তৃণমূলের মানুষজন বিজেপিতে ঢুকেছে। ফলে এই যে এই নব্য বিজেপি যারা তৃণমূল থেকে ঢুকেছে তাদের হতে না দেওয়ার জন্য বা তাদের ইচ্ছে মতন কোনো মানুষকে হতে না দেওয়ার জন্য একটা মানে পরিকল্পনা আছে এবং তার জন্য একটা চাপ আছে, আমার ধারণা এটা। এবং যাতে আরএসএস এর মধ্যে ঢুকে যাতে বিজেপি করা লোককেই দেয় বা আরএসএস করা লোককেই দেয় সভাপতি করে, সেটার জন্য একটা চাপ রাখছে দলের ভেতরে যারা পুরাতন বিজেপি, যারা দীর্ঘদিন ধরে শুধু বিজেপিটাই করেছে। ফলে নতুন যারা এসছে তৃণমূল থেকে তারা ভাবছে যদি আমরা যদি আমাদের খবরদারি যদি করতে হয় পশ্চিমবাংলা জুড়ে, তাহলে পরে আমাদের লোককে বসাতে হবে যে আমাদের কথা শুনে চলবে, আমাদের মধ্যে শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবে। তো ফলে কী হয়, যখন শুভেন্দু অধিকারী আগেরবার দিলীপ ঘোষকে যেভাবে তার কনস্টিটিউয়েন্সি থেকে জেতার কনস্টিটিউয়েন্সি থেকে তাড়িয়ে দিয়ে হারালো সিটটা, একটা সিট কম হলো, হওয়ার পর দিলীপ ঘোষ শুনতে পাচ্ছি দিলীপ ঘোষ হচ্ছে, তাহলে দিলীপ ঘোষ আসলে পরে রিটেলিয়েট করতে পারে, বরঞ্চ সুশান্তকে মেনে নাও, এইসব ঘটনাগুলো চলছে। হ্যাঁ, সুকান্তকে মেনে নাও। ফলে দিলীপকে আটকানোর জন্য একটা হয়তো ফ্রন্ট হয়েছে, সেই ফ্রন্টের মধ্যে যারা যারা আছে। কিন্তু আলটিমেটলি এটা তো ঠিক যে পশ্চিমবাংলার এখনও যে বিজেপি চলে তার মধ্যে ডমিনেটিং ফ্যাক্টর যারা তৃণমূল থেকে এসছে বিজেপিতে, তারা এইটার মধ্যে একটা রিফট আছে, ঝগড়া আছে বা একটা তাদের মধ্যে মনোমালিন্য, বিশাল একটা চিড় তৈরি হয়েছে। ফলে এটা দেখার আগামী দিনে যে কে প্রেসিডেন্ট হয় এবং প্রেসিডেন্ট হওয়ার পরে কি হয়। হ্যাঁ, দলের মধ্যে তো কোন দল থাকতে পারে, দল যখন কিনা 77টা সিট পায় তখন তার মধ্যে একটা ধারণা চলে আসে যে আমরা উই আর ভেরি মাচ নিয়ারার টু দ্য পাওয়ার। তো সুতরাং আমাদের লড়াইটা ওই রকম হয় যে যেহেতু আমরা চলে আসছি ক্ষমতায়, খুব কাছাকাছি ক্ষমতার, সুতরাং আমাদের যে করে হোক পদ নিতে হবে, যে করে হোক টিকিট বার করতে হবে, এমএলএ তৈরি হতে হবে, নাহলে পরে আগামী দিনে যদি রাজ্যপাট বদল হয় তাহলে আমরা কোথায় থাকবো। কিন্তু সেগুড়ে বালি পশ্চিমবাংলার মানুষ সমস্ত দিক থেকে বিজেপিকে আটকাবে। যারা যারা ইভেন আমি বলছি যারা যারা তৃণমূলের চলচালনকে পছন্দ করছেন না বা তৃণমূলের মানে গভর্নেন্সকে পছন্দ করছেন না, তারাও কিন্তু একটা জায়গায়। প্রদীপ্ত ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। প্রদীপ্ত, তোমাদের বিরোধী শিবির এই মুহূর্তে যদি আমরা দেখি যে তারা কিন্তু এই যে এতদিন ধরে যে চর্চাটা চলছিল যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এদের মধ্যে নাকি তালমিল হয় না, শুধু তাই না, বিভিন্ন সময় নানা রকমের বক্তব্য বা নানা রকমের সোশ্যাল মিডিয়া পোস্ট সেটা এই জল্পনাটাকে জোরালোই করছিল। এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারের ডাকে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন তার দিল্লির বাসভবনে ডিনারে। আমরা দেখতে পাচ্ছি বিধানসভায় পৌঁছে যাচ্ছেন দিলীপ ঘোষ, সেখানে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি বিধায়কদের উজ্জীবিত করছেন। যে সব মিলিয়ে একটা খুব স্ট্রং হ্যাপি ফ্যামিলির বার্তা দেওয়ার চেষ্টা বিজেপির। আর তারই মধ্যে ঢাকুরিয়ায় পোস্টার যে দক্ষিণ কলকাতায় নাকি মোবাইল ফোন, গাড়ি ইত্যাদি দিলে পদ মিলছে। এর আগে উত্তর কলকাতাতেও পড়েছে, আবার ওদের কি সেক্রেটারি আছেন তাদের নিয়েও পড়েছে। এগুলো তো ওদের পড়তেই থাকছে, শুধু যাওয়া আসা, স্রোতে ভাষা। আর রাবণের ঘরে বিভীষণ হবে না সেটা কি করে হয়? সেটা তো স্বাভাবিক। রাবণের 10টা মাথা, একটা বিভীষণ ভাই তো থাকবে। এখন শুভেন্দু অধিকারী একটা মাথা,
একটা সুকান্ত মজুমদার মাথা, একটা কামিনী কাঞ্চন মাথা, একটা দিলীপ ঘোষ মাথা, আবার ওই সংসদে যখন গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সংসদে আরেকজন প্রাক্তন যুব সভাপতি আছে, সে আর এক মাথা, অনুপম বাবু আর এক মাথা, 10টা মাথা 10 রকম চিন্তা থাকবে। উত্তরবঙ্গের একটা মাথা আছে, সে আবার মাঝে মাঝে নড়াচড়া দিচ্ছে। এরকম অনেক নড়াচড়া দেওয়ার জায়গা থাকবে। কিন্তু 2021 সালে আমি বলেছিলাম যে যখন ওরা আপকি বার 200 পার আসবে, তখন আমি বলে দিয়েছিলাম যে দিলীপ বাবুকে এবার একটা পদ্মশ্রী বা পদ্মভূষণ কিছুটা দিতে হবে, কারণ মোর দ্যান 50 আসন নিয়ে ওরা বিরোধী দলে বসবে। সেটা নিয়ে সবাই মোটামুটি হেসেছিল, কিন্তু ওরা ওকে 50টার বদলে 77টা আসন দিয়েছিল, কিন্তু পদ্মভূষণ পদ্মশ্রী দিতে পারেনি আর কি। আবার সেই দিলীপ বাবুকে নিয়ে একটা কানাঘুষো করার চেষ্টা চলছে বা হ্যাপি ফ্যামিলি দেখানোর চেষ্টা করছে, কিন্তু এই হ্যাপি ফ্যামিলির মধ্যে হ্যাপিডেন্ট খেয়েছে কিনা কেউ কেউ, মানে সবসময় ওই জি লাল চায় রাহা না যায় এরকম কোনো ব্যাপার স্যাপার আছে কিনা সেটা আমার জানা নেই। সম্বিত, কতটা গুরুত্ব দেওয়ার দরকার আছে মনে করছো এই পোস্টারকে? পোস্টারকে গুরুত্ব দেওয়ার দরকার, সে তো মানে রাজনৈতিক দলরা দিতে পারেন দিতে না পারেন তাদের ব্যাপার অবশ্যই, কিন্তু যেটা বলা সেটা হচ্ছে বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কন্দল এটা কোনো নতুন ব্যাপার নয়। মানে এরকম ঘটনা আমরা দেখেছি যখন তথাগত রায় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, যখন বিজেপির ধারে মানে ক্ষমতার ধারে কাছে আসার বা বিধানসভার ধারে কাছে আসার জায়গা ছিল না, তখনও সে বিশাল মারপিট হতে থাকে, কে স্টেজে উঠবে কে স্টেজে উঠবে না সেই নিয়েও মারপিট হয়েছে ইত্যাদি ইত্যাদি। সে নিচু তলা থেকে এটা রয়েছে এবং এখন এটা আরো প্রকট হয়েছে এবং এটা এখনো মিডিয়ার আলোতে, এখন আরো বেশি করে মিডিয়ার আলোতে আসছে, কারণ তারা একটা বিরোধী দলের জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গে তার জন্য। তো কাজেই এটা নতুন কিছু নয় এবং এটা খানিকটা তৃণমূলীয় সংস্কৃতির মতোই বা কংগ্রেসি সংস্কৃতি, বৃহত্তর কংগ্রেসি সংস্কৃতির মতোই বিজেপি দলের মধ্যে এটা ঢুকে গেছে এবং এখনো পর্যন্ত সেই নিয়ন্ত্রণটা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ কারো হাতে আসেনি যে পুরো পশ্চিমবঙ্গের বিজেপিকে নিজেদের হাতে রাখবে, কন্ট্রোলে রাখবে এবং কোনো রকম করাপশন হবে না, কোনো রকমের ঝুট ঝামেলা হবে না, এটা এখনো হয়নি। তো কাজেই এটা খুব ইন্টারেস্টিং দেখার যে আলটিমেটলি কি হয়। আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা বিভিন্ন রকমের থিয়েট্রিক্স করছেন। একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে এদের মাথার উপরেও একজন কেউ আছে যারা এটা মানে নিশ্চিতভাবে লক্ষ্য রাখছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তারা সময় মতো ঠিক কাজটা করে দেবেন সেই নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই। তাহলে এই যে সম্বিত, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার হঠাৎই সুকান্ত মজুমদারের বাসভবনে ডিনার করতে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সেই খবর বিজেপি সূত্র মারফত বাইরেও আসছে। দিলীপ ঘোষ তিনি পৌঁছে গেলেন বিধানসভায় হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে, সেখানে গিয়ে বিধায়কদের তিনি বেশ উজ্জীবিত কথাবার্তা বলছেন। এগুলোও কি তুমি বলছো যে ওপর থেকে যিনি বা যারা নজর রাখছেন তাদের অঙ্গুলি হেলনে? আমার তো তাই মনে হয় যে দিলীপ ঘোষ এমন কোনো ব্যক্তি নয় যিনি হঠাৎ করে গিয়ে শুভেন্দু অধিকারী গলা জড়িয়ে ধরবেন। তিনি প্রকাশ্যেই বলে থাকেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই, কিন্তু একটা যে দূরত্ব আছে সেই নিয়ে তিনি কোনো রাগঢাক করেন। কাজে দিলীপ ঘোষের মতো ব্যক্তিত্ব যদি এটা করে থাকেন, আমার ধারণা এটা কোনো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই ঘটনাগুলো ঘটছে। অনির্বাণ, দেখুন, এখানে দিলীপ ঘোষ সভাপতি হবেন নাকি শুভেন্দু অধিকারী হবেন নাকি সুকান্ত মজুমদার আবার হবেন না অন্য কেউ হবেন, সেটা নিয়ে আমরা লিস্ট ইন্টারেস্টেড, লিস্ট বদার্ড। কারণ যেই হন না কেন তিনি তো হঠাৎ করে তারা একটা শিরদাঁড়া গজাবে এবং তিনি তার প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করে বলবেন না ভাই যা পার্টির জায়গায় আমি বাংলার মানুষের ওই কথা বলে তো বলবেন না। প্রভু বলবে ভাই তোমাকে শিরদাঁড়াটা বিক্রি করে দিয়ে আমাদের দাসত্ব করতে হবে, যেই হোক সভাপতি সে সেটাই করবে। বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার যে রাজনৈতিক প্রজেক্ট বিজেপি আরএসএস শুরু করেছে সে তারই অংশীদার হবে। তো সভাপতি কে হলো না হলো, হাউ ডাজ ইট ম্যাটার? শুভেন্দু অধিকারী হলেও এই যে কথাগুলি তিনি বলছেন তিনি তো বলা থামিয়ে দেবেন না। বাংলার মানুষের পেটে লাথি মারার যে কাজ সরকার, তাদের সরকার করে চলেছে, সেটা তো থেমে যাবে না। যাই হোক না কেন, তারা 18টা এমপি ছিল তখনও কিছু করেনি, 12টা এমপি হয়েছে তারপরেও কিছু করেনি, 2টো করে হাফ মন্ত্রী রয়েছে, তারা যে ঠিক কী করতে মন্ত্রী হয়েছে, কি মন্ত্রক নিয়ে তারা কাজ করে, কি কেন করে কেউই জানেন না। সেই একই জিনিস ট্র্যাডিশন তো সেটাই চলবে। বহিরাগত প্রভুদের দাসত্ব করাটা তাদের কাজ। যিনি সভাপতি তিনি সবচেয়ে বড় দাস, সবচেয়ে বড় কৃতদাস বহিরাগত প্রভুদের, সেটাই হবে। সুতরাং এখানে ব্যক্তি পাল্টে গেলেও তার ভূমিকা যেহেতু পাল্টাচ্ছে না, তাই সেটা নিয়ে বাংলার মানুষ বা আমরা কেউই যারা বিশেষ করে বাংলার নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখার পক্ষে, সেটা রাজনীতির দল তাদের মধ্যেকার লড়াই যেখানে যা খুশি থাক, আমরা নির্বাচন বহু দশক
দশক ধরে দেখেছি, আগামী দিনেও দেখব। কিন্তু বিজেপি বা আরএসএস এর সঙ্গে লড়াইটা শুধুমাত্র নির্বাচনের জেতা হারা 4টে সিট 5টা সিট 10টা সিটের লড়াই নয়। এখানে সরাসরি বলছি বাংলা সংস্কৃতি বাঁচবে নাকি বাঁচবে না এটা নির্ভর করে বিজেপি আসবে কি আসবে না তার উপর। অতএব তাদের যিনি সভাপতি হবেন তিনি বাংলার শত্রু, তিনি বাঙালির শত্রু, আমি তাকে সেভাবেই দেখব। সেটা যেই হন না কেন, ঘোষ হন, অধিকারী হন, মজুমদার, ভট্টাচার্য, যেই হোক, ডাজেন্ট ম্যাটার, বাংলার শত্রু বিজেপি সভাপতি। আমার এখানে সম্পাদির কাছে জিজ্ঞাসা, যে সম্পাদিক কি মনে হয় যে 2026-এর বছরখানেক আগে দাঁড়িয়ে বিরোধী শিবির তাদের কতটা গুছানো লাগছে? আরেকবার একটু বলো। হ্যাঁ, বিরোধী শিবিরকে 2026-এর নির্বাচনের আগে তো আর বছরখানেক বাকি রয়েছে, যেটা রাজনীতির হিসেবে তেমন কিছুই নয়। বিরোধী শিবিরকে কতটা গোছানো লাগছে? গোছানো লাগছে মানে একটা চেষ্টা চলছে এই পর্যন্ত। সমস্যা এখানে সেটা হচ্ছে কে বিরোধী আর কে শাসক সেটা এ রাজ্যে বোঝা এখন প্রায় দুরূহ হয়ে উঠেছে। তার কারণ কয়েকদিন পরপরই যেভাবে দলবদল হয়, সেই দলবদলের যে চিত্রনাট্য আমরা প্রত্যেক দিন এখানে তৈরি হতে দেখি, যেটা আগে কখনোই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ছিল না। তৃণমূল এখানে শাসন ক্ষমতায় আসার পর থেকে এই সংস্কৃতি এ রাজ্যেও চালু হয়েছে। ফলে আজকে যিনি বিরোধী আছেন, কয়েকদিন পরে তিনি শাসক দলে চলে যেতে পারেন, এই সম্ভাবনাও আছে এবং প্রতিদিনই প্রায় ঘটছে, আমরা দেখতে পারি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী হিসেবে যারা এখানে এখন মূল বিরোধী দল বিজেপি, তারা ডেফিনেটলি একটা চেষ্টা চালাচ্ছে যে ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা চালালেও যেভাবে চেষ্টাটা চালানো হচ্ছে, মূলত যে তাদের সংযোগ আরো বেশি দেখানো হচ্ছে বিভিন্ন, সেটা তো আমি তাদের দলের অভ্যন্তরের সম্পর্কের কথা বলতে পারবো না, কারণ আমি এখানে কোনো দলীয় রাজনীতির প্রতিনিধি নই। আমি বলতেও পারবো না তাদের দলের অভ্যন্তরে ঠিক কি ঘটছে। আমরা যেটুকু খবরে প্রকাশিত হতে তাতে দেখছে তাদের একটা ঘর গোছানোর চেষ্টা চলছে, বা একে অপরের মধ্যে যে দ্বান্দ্বিক অবস্থানে নেই, তাদের যে একটা দলীয় সমঝোতা আছে নিজেদের মধ্যে বিভিন্ন নেতৃত্বের, সেটা একটা দেখানোর প্রচেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিতে দাঁড়িয়ে যেভাবে তীব্র ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো, বিরোধী দল প্রধানত এবং শাসক দলও, দুই পক্ষেই তীব্র ধর্মীয় রাজনৈতিক মেরুকরণ চলছে, সেখানে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি, সেইটা হচ্ছে মূল প্রশ্ন। আজকে যারা ভোট দিচ্ছেন বিরোধী হিসেবে কারুকে অথবা শাসক হিসেবে কারুকে, কয়েক মাস পরেই দেখা যাচ্ছে তারা অন্য দলে গিয়ে যোগ দিলেন। ফলে ভোটারদের যে দাবি, তাদের যে অধিকার, সেটা কোথায় সুপ্রতিষ্ঠিত হচ্ছে? তাদের অধিকারটাই তো থাকছে না। খুব ভ্যালিড একটা পয়েন্ট সম্পাদিত বলছেন যে ঠিকই দল বদল কোনোদিন কেউ শোনেনি এমনটা তো নয়, কিন্তু গত কয়েক বছরে যদি আমরা দেখি যে সেটা এত অহরহ, এই ফুল বদল, আর নির্দিষ্টভাবে বলে ফুল বদলটা এত কমন হয়ে গেছে যে কোথাও দাঁড়িয়ে ভোটার কাকে ভোট দিয়েছেন, কার বিরুদ্ধে তিনি তার মত দিয়েছেন, কার পক্ষে তার মত দিয়েছেন, কোন কোন ইস্যুগুলো বিচার করে তিনি তার ভোট দান করেছেন, এই সমস্ত কিছু কোথাও অস্বীকার করা হচ্ছে, সমস্ত কিছুকে কোথাও একটা ডিনাউন্স করা হচ্ছে। তাই যদি হতো তাহলে সিপিআইএম ডিভাইড হতো না। সিপিআইএম ডিভাইড হয়ে যখন এমএলএ ছিলেন জ্যোতি বসু সিপিআই এর, তিনি হয়ে গেলেন সিপিআইএম এর বিধায়ক, এই জায়গাটাও পশ্চিমবঙ্গ দেখতো না। ফলে মতাদর্শের লড়াই নিয়ে যারা বড় বড় কথা বলেন, তারা ওই মতাদর্শকে কোথাও বিক্রি করে দিয়ে কংগ্রেসের সঙ্গে, যে কংগ্রেসকে সব থেকে ক্ষতিকারক বলেছিল, পুঁজিপতিদের সব থেকে বড় দালাল বলেছিল, কালো হাত ভেঙে দাও গান্ধী পরিবারের বলেছিল, যারা বলেছিল গালি গালি মে চোর হে রাহুল গান্ধী ইন্দিরা গান্ধী চোর হে বা রাজীব গান্ধী চোর হে, তাদের সঙ্গে হাত মিলিয়ে বসতে হতো না। ফলে ওসব গল্প এখন ইতিহাসের পাতায় লেখা রয়েছে। কংগ্রেস একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতির জায়গা, কংগ্রেস সেটা কংগ্রেসের মতন বুঝেছে, কিন্তু যারা মোটামুটি ওই তৃণমূল আসার পরে এই ধরনের কথা হয়েছে, তারা জানে যে তাদের রাজনৈতিক ইতিহাসটা কোন জায়গায় রয়েছে। মাওদের পাশে এখন ইন্দ্রাজনুজের পাশে মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে। ফলে এইগুলো নিয়ে না বিশেষ চর্চা, মতাদর্শ নিয়ে চর্চা যত পারা যায় কম করা যায়। ওই ইয়েকে সরিয়ে দিয়ে, অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে ভাইজানকে তুলে দেওয়ার প্রক্রিয়া, এসব যত মেরুকরণের কথা যারা বলছে তারা, আমি আসবো। ইতিমধ্যে শঙ্কু আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। শঙ্কু, তুমি আসার আগেও আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের দেখে বেশ ভালো লাগছে যে সুকান্ত মজুমদারের বাসভবনে ডিনার করছেন শুভেন্দু অধিকারী,
ভালো লাগছে যে দিলীপ ঘোষ তিনি আচমকা পৌঁছে যাচ্ছেন বিধানসভায় এবং সেখানে দাঁড়িয়ে তিনি কথা বলছেন বিধায়কদের সঙ্গে এবং খুবই স্বাগত জানানোর একটা ভঙ্গি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার তরফ থেকে। এগুলো অপটিক্স হিসেবে খুবই ভালো, কিন্তু তার সঙ্গে আজকে সকালবেলায় যে চোনাটা পড়লো দক্ষিণ কলকাতায়, চোনাটা কি পোস্টার, যে পোস্টারে এই পোস্টার দেখোনি যেখানে বলা হচ্ছে গাড়ি থেকে মোবাইল ফোন দিলে নাকি দক্ষিণ কলকাতায় পদ মিলে যাচ্ছে। কোথায়? আমি তো কোনো দেখিনি পোস্টার। দেখাচ্ছিলাম। সরি না না প্লিজ আপনার নেতা তথাকথিত নেতা কংগ্রেস, এই যে কংগ্রেসের সঙ্গে আলোচনা। এক্সেলেন্ট সুভাষিস প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। দেখতে পাচ্ছ? হ্যাঁ, ও তো তৃণমূল দিয়েছে পোস্টার। এসব পোস্টার আপনার কি মনে ভারতীয় জনতা পার্টি নিয়ে? ভারতীয় জনতা পার্টি নিয়ে অধীর আগ্রহী উদ্গ্রীব হয়ে রয়েছে তৃণমূল। যেই দিন থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে ভবানীপুরে হারবেন, আমরা হারিয়ে দেবো, সেই দিন থেকে পোস্টারিং বেড়ে গেছে। তৃণমূলে পোস্টার করছে। হ্যাঁ, তৃণমূলের সমস্ত বুদ্ধি লোকের বুঝতে বাকি থাকে। ভবানীপুর নিয়ে আরো চিন্তিত, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটিং শেষ করে তড়িঘড়ি ভবানীপুরের কাউন্সিলরদের নিয়ে বসতে হয়, ববি হাকিমকে ডেকে বলতে হয় অনেক মেয়র রয়েছে, সামনে নির্বাচন আছে, নামো। পরের দিন বিকালবেলা নেমে পড়েছেন বাবি হাকিমের মতো লোক। শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার আপনি ভাবুন, দুজন মিলে আপনাদের পেজ থেকে কি তৃণমূল ছড়িয়েছিল? আপনিও তো তৃণমূল, তিন তৃণমূল, হ্যাঁ আপনিও তো কি শুরু করেছেন আপনারা? বলুন না। শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও ভবানীপুরে আপনারা হেরে যাবেন কি তৃণমূল ছড়িয়েছিল? বুঝেই আপনারা চাপে। শুভেন্দু অধিকারী লড়বে তো ভবানীপুরে? লড়বে তো ভবানীপুরে? সুকান্ত বলেছেন তো, সুকান্ত বলেছে পার্টি আপনি লড়বেন? আরে উত্তর বলতে দাও। শুভেন্দু অধিকারীর লড়া তো অনেক বড় ব্যাপার, তিনি তো অলরেডি একবার হারিয়ে গেছেন, আপনারা আবার হারতে চান নাকি? একই লোকের কাছে লোডশেডিং হলো আপনার সরকার, আপনি লোডশেডিং আটকাতে পারলেন না। ভবানীপুরে পাঠান, হ্যাঁ ভবানীপুরে পার্টি আটকাতে পারলেন না। ভবানীপুরে এলাকা ডন নাকি? এলাকাতে আমরা জুনিয়র নামিয়ে দেব, আপনারও এলাকা ছিল, এলাকাতে জুনিয়র নামিয়ে দেব, হারিয়ে দেব। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেমন ডায়মন্ড হারবারে করেছে। এসব আপনাদের এইসব পোস্টার পলিটিক্স করে বেশি দূর টিকে থাকা যাবে। এই সমস্ত পোস্টার বরং নিজেদের ব্যাপারে লাগান, কিন্তু আজকে যে পোস্টার গতকাল আপনারা নামিয়ে দিয়েছেন সে পোস্টার সামলাতে পারছেন না। ওখানে তো অনেক বিজেপি নেতা যাদের সিসিটিভি আছে, সিসিটিভি দেখিয়ে দাও না, তুমি তো ভালো সিসিটিভি দেখাও। ফুলপুরা শরীফে গিয়ে তোহা সিদ্দিকীর একমাত্র বিরোধী নওশাদ সিদ্দিকীর সাথে 1.5 ঘন্টা মিটিং করে চলে এলেন। এটা কি পোস্টার? আরে ভাই, আগেরবার যখন গেছিলেন বলেছিলেন উন্নয়ন করব। 25 ডিসেম্বর যখন গিয়েছিলেন তখন নিয়ে কি হলো? যখন কালীঘাটে একটা ব্রেক আমায় নিতে হবে, ব্রেকের পর ফিরে আসছি। এই প্রসঙ্গে আমরা আলোচনায় থাকবো, দেখতে থাকুন বাংলা বলছে। আমরা দেখেছি যে গত কয়েক বছরে রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে ভোট কুশলী বিভিন্ন এজেন্সি তাদের যে ভূমিকা সেটা আমরা দেখেছি, আমরা এ রাজ্যেও দেখেছি, আমরা ভিন রাজ্যেও দেখেছি। প্রচার থেকে প্রসার সর্বত্রই গুরুত্বের বিচারে সামনের দিকে এই এজেন্সিরা। শাসক বিরোধী সব পক্ষই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। এইবার বিজেপির তরফ থেকে যেটা চাওয়া হচ্ছে এজেন্সির জন্য, যে হিন্দুত্ববাদী কর্মী। দেখুন, বর্তমানে রাজনীতিতে প্রবলভাবে ইন সোশ্যাল মিডিয়া। রাজনৈতিক দলগুলি জনসাধারণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্রচারে বিপুল পরিমাণ অর্থ, জনবল এবং সময় ব্যয় করে। লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সুযোগ নিয়ে জনমত গঠন এবং সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করার লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে চলেছে পেশাদার এজেন্সি নিয়োগ। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পেশাদার সংস্থা বা এজেন্সি নিয়োগ করেছে বঙ্গ বিজেপি। পেশাদার ভোট কুশলী সংস্থা নিয়োগ করে 2021 সালে বিধানসভায় বড়সড় সাফল্য পায় তৃণমূল। সেই দৃষ্টান্ত অনুসরণ করেই এবার পেশাদার পরামর্শদাতা সংস্থা নিয়োগের পথে বিজেপিও। বিজেপির গায়ে বহিরাগত তকমা পড়তে পারে এই আশঙ্কায় ওই সংস্থা রাজ্য থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। কর্মী পদে আবেদনকারীকে হিন্দুত্ববাদে আস্থাশীল হতেই হবে। প্রার্থীর বয়স অনধিক 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কম্পিউটারে MS অফিস ও এক্সেল জানা আবশ্যক। ল্যাপটপ ও গুগল ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নিজস্ব স্মার্ট মোবাইল ও বাইক বা স্কুটার থাকতে হবে। মাসিক বেতন 35,000 টাকা। RSS এর কর্মীরা অগ্রাধিকার পাবেন, কিন্তু অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরাও আবেদন করতে পারবেন।
বিভিন্ন এজেন্সি কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার নিয়ে বিজেপিকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দলের নেতৃত্বকে নজর দেওয়ার কথা বলেন তিনি। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। কেন? বদনাম করবার জন্য। প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মানে প্রায় ভেঙানো হচ্ছে, ভেঙচি কাটা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার থেকে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এমনকি পলিটিক্যাল ইন্টার্ন নিতে চেয়ে কয়েকদিন আগেই পোস্ট করা হয় বঙ্গ সিপিএম এর তরফে। আবেদনের জন্য ইমেল আইডির পাশাপাশি দেওয়া হয় কিউআর কোডও। তবে কি এবার তৃণমূল বিজেপির মতো কর্পোরেট স্টাইলে পিকেদের খোঁজ করতে শুরু করলো বামেরা? ওঠে এই প্রশ্নও। সব মিলিয়ে দলের কর্মীদের ওপর আস্থা রাখার বিষয়টিও এবার প্রশ্নের মুখে পড়েছে। ভোটে দলকে জেতানোর মূল কারিগর দলের কর্মীরা। এই কথা ভুলে কি এখন সোশ্যাল মিডিয়া এবং এজেন্সিতেই আস্থা রাখছে শাসক বিরোধী পক্ষ? প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি। আমার এখানে প্রশ্ন শঙ্কুর কাছে। শঙ্কু, 2021-এ যেখানে 77 জন বিধায়ক তোমাদের কাগজে কলমে ছিলেন, সেই সংখ্যাটা কমতে কমতে এসে এখন 65। পরের যে বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশনের কোনোটাতেই বিজেপি জিততে পারেনি। যদি আমরা দেখি যে একের পর এক ফুল বদল, এই সব মিলিয়ে পরিস্থিতি যা, সত্যি যে ঘর গোছানোটা, এখনো এই 1 বছর আগে ঘরটা আদৌ গুছিয়ে উঠতে পেরেছো? শুধু ভাড়াটে সৈনিক দিয়ে হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি এটা কেন বুঝছেন না যে তৃণমূল কংগ্রেস কি আদৌ তাদের ঘর ভাঙা ফাটল জোড়া লাগাতে পেরেছে? তাদের ফাটল তো যে স্তর থেকে যে স্তর পর্যন্ত পৌঁছচ্ছে, সে স্তরে তো কোনোভাবে ক্লাস্টার করে কোনোভাবে সামলানো যাবে না। যে কোনো সময় ঘর ভেঙে পড়তে পারে, ভিতে ফাটল ধরে গেছে। এবার রইল আমাদের প্রশ্ন। দেখুন, আমরা যাদের কর্মীদের নিতে চেয়েছি তারা আমাদের বিভিন্ন ধরনের, একটা নির্বাচন যখন আসে তখন একাধিক কাজের দরকার হয়। যারা সরাসরি রাজনীতিতে যুক্ত থাকেন না, কিন্তু অনেক টেকনিক্যাল কাজ থাকে, বহু জায়গায় পাঠাতে হয়। এবং আমাদের কাছে এই লড়াইটা কঠিন কারণ আমরা পশ্চিমবঙ্গের সরকারে নেই। ফলে এমন অনেক কাজ থাকে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ওখানকার ডেটা কালেকশন থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় প্রচার মেটেরিয়াল পৌঁছানো থেকে শুরু করে সে একাধিক কাজের জন্য, এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওপর হচ্ছে কমিউনিকেশান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং লোকাল ছোট ছোট স্তরে মানুষের কি বক্তব্য সেই তার ফিডব্যাক নেওয়া থেকে শুরু করে একাধিক কাজের জন্য তখন লোকের প্রয়োজন হয়। তো সবাই তো আর স্বেচ্ছায় কাজ করেন না, অনেকে তখন প্রফেশনালি করেন। তো সেই জায়গায় তখন আমাদেরকে লোক নিতে হয়, কিন্তু সেক্ষেত্রেও আমরা সতর্কতামূলক ব্যবস্থা রাখি। কারণ আমি একটি কথা শেয়ার করতে বাধ্য হচ্ছি, আপনি বললে বিশ্বাস করবেন না যে আমাদের কথা ছেড়ে দিন অন্যান্য রাজনৈতিক দলেরও, যিনি কাজ করছেন তার বেসিক মতামত যদি অন্য জায়গায় থাকে তাহলে তার প্রফেশনাল এবিলিটিতেও তার প্রভাব পড়তে অনেকটা সম্ভাবনা বেশি থাকে। কেউ মানসিকভাবে হয়তো আমার বিরোধীরা সাহায্য আপনারা নেননি অতীতে? হ্যাঁ, পিকে তো প্রফেশনালি করেছেন, যখন করেছেন তারপরে উনি ওনার একটা রাজনৈতিক ভাবাবেগে একটি রাজনৈতিক সিদ্ধান্তে হচ্ছে নিবিষ্ট হয়েছেন বলে দেখবেন পরে গিয়ে উনি ওনার রাজনৈতিক দল ফর্ম করেছেন। তখন উনি নিজের রাজনৈতিক ভিউ নিয়ে কাজ করতে শুরু করলেন, তখনই সমস্যা তৈরি হলো। আপনি যদি একটা প্রফেশনাল হাউসকে প্রফেশনালি অপারেট করেন, যেমন আপনাকে বুঝতে হবে যে যিনি এজেন্সি কাজ করবেন তিনি বলবেন গ্লাসে ফ্যাক্ট হচ্ছে অর্ধেক জল আছে। এখন উনি নিজেই যদি পলিসি ঠিক করে নিয়ে বলেন গ্লাস অর্ধেক খালি, এটা প্রথম থেকে যদি ওনার কনসেপ্ট তৈরি হয়ে যায় তখন তার প্রফেশনালিজম তাকে হিন্দুত্ববাদী হতে হবে। নিশ্চয়ই এটা থাকাটা প্রায়োরিটি আমাদের ক্ষেত্রে। এখন নকশালি লোক যিনি সরাসরি মনে করেন বন্দুকের নলি ক্ষমতার উৎস, সেরকম লোক যতই প্রফেশনাল লোক না কেন তিনি আমাদের টিমে ঢুকলে সমস্যা হবে বই কি। দেখুন, শঙ্কুদা একটা কথা বললেন যে মানুষের কাছ থেকে ডেটা কালেকশন ইত্যাদি কিছু ইনফরমেশন যেটা পরবর্তীকালে রাজনৈতিক কৌশল নির্ধারণের কাজে লাগবে বা নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগবে, এটা জোগাড় করতে হলে সরকারে থাকলে সুবিধা হয়। আমি আপনাকে বলছি এর সঙ্গে সরকারে থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। এটা করার জন্য দুটো অপশান আছে, এক আপনার ডেডিকেটেড কর্মী থাকবে, সেটা হলে একটা হবে, আর না হলে যদি না থাকে আপনাকে এজেন্সি হায়ার করতে হবে। খুব স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন তাহলে তৃণমূল কেন আইপ্যাককে হায়ার করেছে,
তৃণমূলের ইনফরমেশন কালেকশনের জন্য গ্রাউন্ড স্তরের কর্মীর কোনো অভাব নেই, কিন্তু যেটা একদম সমর্থক হয়ে আমি বলছি যেটা ভীষণভাবে অভাব ছিল, সেটা 19-এর সময় আমরা খুব ভালোভাবেই দেখেছিলাম যে গোটা বিষয়টা গুছিয়ে পুরো আমি টেকনিক্যালি বলে দিচ্ছি। হ্যাঁ আসছে, আপনি আমার থেকে অনেক বেটার জানেন, গোটা বিষয়টাকে গুছিয়ে কোলেট করে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এজেন্সি বলুন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইত্যাদি বলুন, যেভাবে তারা ব্যবহার করেছে তার পাল্টা একটি কৌশল, রণকৌশল তৈরি করা, এটার জন্য প্রফেশনাল এজেন্সির সাহায্যের নিশ্চিতভাবে প্রয়োজন আছে। সেটা আইপ্যাকের সাহায্য তৃণমূল 19-এর পর থেকেই নিয়েছে, সরাসরি প্রতিফলন আমরা 2021-এ দেখেছি। এবং একটা জিনিস আপনাকে বলি, এই দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংটি করেছিলেন সেটা নিয়ে অনেক রকম বহিরঙ্গ নিয়ে বহু আলোচনা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে প্রায় কোনো আলোচনায় সংবাদ মাধ্যমে হয়নি, যে উনি ভুয়ো ভোটার ধরবার জন্য সংগঠনের একটি নতুন কাঠামো যেভাবে তৈরি করেছেন রাইট ডাউন টু দ্য বুথ, এটা কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে আপনাকে বলতে পারি। সরাসরি জনসংযোগ এবং ভুয়ো ভোটার সাফ দুটো একসঙ্গে যেভাবে হবে এই সংগঠন। আজকের যে ডেভেলপমেন্ট দেখেছি নির্বাচন কমিশনের বৈঠকের পর, যেখানে আধার কার্ড এবং ভোটার কার্ড, এবার এক লাইন বলি, দেখুন প্রথম যখন সঙ্গে এক সেকেন্ড নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার এপিকের বিষয়টা তোলার পর প্রথমে ইলেকশন কমিশন বলেছিল এরকম কোনো সমস্যা নেই, একই এপিকে একাধিক নাম থাকলেও কোনো অসুবিধা নেই, তারাই স্টেটমেন্ট দিয়েছিল। কদিন পর তারাই নিজেদের ফেলা থুতু নিজেরাই চাটতে বাধ্য হলো এবং বললো না এটা গন্ডগোল আছে, আমাদেরকে ঠিক করতে হবে। আসবো এক সেকেন্ড, আমি একটু সুভাষিস দা কিছু বলতে চাইছেন, তার সঙ্গে একটু বলি। সুভাষিস দা এক সেকেন্ড, সুভাষিস দা, শঙ্কুরা খুবই অগোছালো হয়ে আছে আপনাদের কথা মতো। এখানে একজন বলছেন কামিনী কাঞ্চন, একজন কংগ্রেস কোথায়? এই যদি আমি ধরে নিই আপনাদের কথা মতো যে বিরোধী পরিসরে একটা ভ্যাকুয়াম রয়েছে, সেই জায়গাটাকে গ্র্যাব করার জন্য আপনারা কি করছেন? আমি প্রথম দুটো কথা বলি, সেটা হলো অগোছালো যে কোনো দল থাকতে পারে, সে গোছানোটাই কাজ, কিন্তু বিজেপি তো গুছিয়ে রেখেছে। ইলেকশন কমিশনের নিজেদের কলেজিয়ামকে বসিয়ে দিয়ে সিজিআইকে বার করে দিয়ে এক মিনিট বলে নেই, সেগুলো তো করছে সারাদিন। হিন্দু মুসলমান ওই প্রফেশনাল কথা বলে না, ওই প্রফেশনাল লোক যার কথা বলতে দিতে হবে যে বিজেপি শুভেন্দুর কাছে বেঁচেছে দলটা, যে এখনো মনে করি যে আমি বলছি প্রফেশনাল টিম, যাকে প্রফেশনাল টিম পিকে যাদের দ্বারা অ্যাপয়েন্টেড হয়েছিল, আমরাও করেছিলাম, কিন্তু আমরা দেখেছি এইভাবে হয় না, ডিসচার্জ হয় না তাদের ডিউটিসগুলো। কিভাবে পিকে যখন কিনা দল করলো নিজে এবং বিহারে দাঁড়ালো, প্রায় সবকটা সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং শুধু পিকে যেখানে দাঁড়িয়েছিল সেটাও জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মানে পিকে জ্ঞান মারতে পারছে, কোনো কোম্পানির টাকা নিতে পারছে, কিন্তু তার সময় সে জিতিয়ে আনতে পারছে না। আসলে তা না, মানুষ সবচাইতে শক্তিশালী, তারা যখন মনে করবে যে ভোট দেব না কোনো একটি দলকে, তখন দেবে না। যার জন্য কিনা এত ফন্দি ফিকির করতে হচ্ছে বিজেপিকে, যে প্রত্যেকটা জায়গায় ইলেকশন কমিশনকে কাজে লাগাতে হচ্ছে, এক্সট্রা ভোট ঢোকাতে হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মৌপিয়াকে 19 থেকে 24 অব্দি 33 লক্ষ ভোট মহারাষ্ট্রে ইনক্লুশন হয়েছিল, আর 6 মাসে বিধানসভা নির্বাচনে 6 মাসে আগে 43 লক্ষ ইনক্লুশন হয়েছে। মানে লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখে নিয়ে যখন দেখেছি যে বিজেপি পর্যদস্ত হয়েছে, তাহলে ভোটার সংখ্যা বাড়াতে হবে। এক প্রেমিসিসে এক এপিক নাম্বারে 72,000 ভোটার এক্ষুনি টাইপ করলে পাওয়া যাবে। তার মানে সম্বিতের কাছে আসবে এক সেকেন্ড। সম্বিত, আমরা দেখেছি গত কয়েকদিন আগে যখন এই ভুয়ো ভোটার প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোরের সভা থেকে বলেন, এবং তারপর যা হয় তিনি একটা কমিটি ফর্ম করেন, একটা তৎপরতা তৈরি হয়। সেই সময় দাঁড়িয়ে প্রথমে নির্বাচন কমিশন এই একই এপিক নাম্বারের দুজন দুরাজ্যে এটাকে ততটা গুরুত্ব না দিতেই চেয়েছিল। পরবর্তীকালে আবার তাদের অবস্থানটা ভিন্ন হয়, এবং আজকের যে ডেভেলপমেন্ট, এই গত 3 সপ্তাহের এই বিতর্কের পর আজকের যে ডেভেলপমেন্ট, একদিকে তৃণমূল বলছে যে এটা ভালো হলো, একদিকে বিজেপি বলছে যে এটা তৃণমূলের ক্ষতি হবে। আসলটা কি? ক্ষতি লাভ সেটা তো ভোটের সময় বোঝা যাবে, কিন্তু ভোটার তালিকায় যদি গন্ডগোল থাকে সেইটা শুধুমাত্র নির্বাচন কমিশন সব সমস্যার সমাধান করে দেবে এমন তো নয়, এবং সেটা করতে হবে নিচু তলায় যেসব কর্মীরা আছে তাদেরকে। সিপিএম এর একসময় এই নেটওয়ার্ক ছিল, তৃণমূলেরও আছে, কিন্তু সেটা খুব একটা অ্যাক্টিভ নয় বলেই
মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিটি তৈরি করে দিতে হয়েছে, সুব্রত বক্সিকে একদিন মিটিং করতে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিটিং করতে হয়েছে। সেটা হচ্ছে যে আমার পাড়াতে কজন লোক রয়েছে এবং কজন লোক মৃত, কজন লোক নেই, সেটা স্থানীয় স্তরের নেতা ছাড়া কে বুঝবে? সেটাতে আপনি শুধু যদি আধারের সঙ্গে এপিক জোড়া হবে সেই প্রকল্পের দিকে তাকিয়ে থাকেন, তাহলে ভুয়ো ভোটারের সমস্যা কোনোদিন মিটবে না। কাজেই সেই সমস্যা সত্যিই মেটাতে চান কিনা কেউ, সেটাকে জিইয়ে রাখতে চান কিনা কেউ, সেটা একটা বিতর্কের বিষয় হয়ে যায়। যেটা আসল বিষয়, যেটা আমার ধারণা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এবং যে কথা বারবার বলেছেন যে নিচুতলার কর্মীরা তারা যাতে বাড়ি বাড়ি যান, তারা যাতে তাদের যে কাজটা ভোটার তালিকায় নাম তোলা, নাম সেখান থেকে বাদ দেওয়ার কাজটা রাজনৈতিক কর্মীরা স্থানীয় স্তরেই করে থাকেন জেনে, কাজেই তারা সজাগ হন, সেইটাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছেন আগামী বছরের নির্বাচনের আগে। সম্পাদি, হ্যালো, হ্যাঁ সম্পাদি, হ্যাঁ কোন প্রশ্ন? সম্পাদি, এই যে আজকের যে ডেভেলপমেন্ট, যেখানে ভোটার কার্ড এবং আধার কার্ড লিংক করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশনের বৈঠকে। হ্যাঁ, এটা অত্যন্ত জরুরি বিষয় বলে তো আমরা জানি, কিন্তু যেভাবে ভুয়ো ভোটারের সংখ্যা বেড়ে গেছে, যেটা বিরোধীরাও বলছেন এবং শাসক দলও বলছেন, এবং পূর্ববর্তী নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে একটা ঘোরতর সমস্যা, তার একটা অন্যতম কারণ যে এই রাজ্য থেকে প্রচুর সংখ্যক মানুষ তো বাইরে চলে যাচ্ছেন, একটা এক্সোডাস। তো সেইখানে কারা বাইরে চলে গেলেন আর কাদের ভোট ঢুকে পড়লো, এটা নিয়েই একটা বিরাট মানে সন্দেহ আছে এবং এই নিয়ে বিরোধী শাসক তরজা চলছে। সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এজেন্সিগুলোর কথা যে আলোচনা করছিলেন, সেইখানে এজেন্সিগুলোর মাধ্যমেও একটা গুরুত্বপূর্ণ যা রোল প্লে করা যায়, যে আসল কি, কিন্তু মূল হচ্ছে যে সদিচ্ছা। যদি সদিচ্ছা থাকে ইলেকশন কমিশনের এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের, যে ভোটটা অন্তত এদেশে ঠিক করে হবে, এ রাজ্যে ঠিক করে হবে, এ রাজ্যে যে ভোট হচ্ছে না সঠিকভাবে, সেই অভিযোগ বা সেই হিংসা, ভোটের দিন হিংসা, তার আগে বা তার পরবর্তী সময়ের হিংসার চিত্র আমরা বারংবার বছরের পর বছর ধরে দেখে যাচ্ছি। এটাকে বন্ধ করতে গেলে একেবারে প্রথম থেকে একটা পরিষ্কার সদিচ্ছা বা পলিটিক্যাল উইল দরকার। সেই উইলটা কি আদৌ আছে, সেটা নিয়েই মূল সন্দেহ। যদি পলিটিক্যাল উইল থাকতো, কারণ সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী পরিষ্কার ইলেকশন কমিশনের উপর একটা দায়িত্ব আছে। কিন্তু দেখো, আমার শঙ্কুর যে এই তৃণমূলের প্রতি একটা অগাধ ভালোবাসার জায়গা, যে তৃণমূল দল কতটা ফাটল ধরছে, কতটা প্লাস্টার করছে, এটা আমার ভালো লাগলো। কারণ কিছুক্ষণ আগেই তো আমাদের বিজেপি নিয়ে সব কথাবার্তা থাকে, কিন্তু ভ্যানিটি ভ্যান পলিটিক্স আর ভ্যানিটি ভ্যান পলিটিক্স আর পাঁচতারা পলিটিক্সের উপর যারা নির্ভর করে, তাদের ওই ডেটা কালেকশনের জন্য যতই ওখানে একজন মিথ্যেবাদী থাকুক না কেন, আমাদের দেবাংশু ভট্টাচার্যের মতন ওই সোশ্যাল মিডিয়ার জায়গায় পাচ্ছে না। 86% অফ টোটাল এক্সপেন্ডিচার সিন্স 2021 to 2024 ইলেকশন বিজেপি একা খরচা করেছে পশ্চিমবঙ্গে, 86%। এবং এটা বিজেপির তথ্য, আমাদের দেওয়া তথ্য না। কিন্তু সেইখানে আমাদের ডেডিকেটেড কর্মীরা, আমাদের আইটি সেল, পশ্চিমবঙ্গের তথা ভারতের সব থেকে শিক্ষিত এবং সব থেকে মার্জিত আইটি সেল, দায়িত্ব নিয়ে বলছি, যে কজন আইটি সেলের মেম্বার আছে তারা এত শিক্ষিত, এত দক্ষ যে তারা এদের যে পশ্চিমবঙ্গের কি সব আছে আইটি সেল বাইটি সেল, তাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে। এবং তার ফলে এদের এই ভ্যানিটি ভ্যান পলিটিক্স থেকে বেরিয়ে এসে কোথাও গিয়ে মনে হচ্ছে এই রে সোশ্যাল মিডিয়ায় তো আমাদের টিকে থাকতে গিয়ে সমস্যা হচ্ছে। আর একটা যে টুনির মায়ের দল, যারা টুনির মাকে নিয়ে বারবার চলে যাচ্ছে, আবার অ্যাডভার্টাইজও দিচ্ছে যে আমাদের আদর্শ সব থেকে আগে, কিন্তু টুনির মাকে নিয়ে আমাদের ব্রিগেডে যেতে হবে, তার জন্য নানান গ্রাফিক্সের লোক লাগবে। টুম্পা সরি, আমি তো টুনির মা বলে ভুল করি, টুম্পা সোনা, আই এম সরি। এই টুম্পা সোনাদের নিয়ে যাদের যেতে হয়, তারা নতুন করে বিজ্ঞাপন দেয়, চলো আমাদের ভাড়ে মা ভবানী কিন্তু বড্ড বেশি আওয়াজ, শূন্য ফাঁকা কলসি, কিন্তু আমাদের কালিরামের ঢোল হয়ে গেছে, ফেটে গেছে। এখন কি করা যাবে? যাওয়ার তো একটাই রাস্তা, এক মোবাইল খুললে অ্যাডভার্টাইজমেন্ট, আপ কি বার 200 পার। মোবাইল খুললেই 21 সালে অ্যাডভার্টাইজমেন্ট, আপ কি বার 200 পার। মোটামুটি মিডিয়া কিনে নিয়েছে আর কি, সোশ্যাল মিডিয়া।
86%। সেখানে দেখলো বাংলা নিজের মেয়েকে চাই, সেটা একটা স্ট্র্যাটেজি। কিন্তু দাদা যেটা একটা কথা বললেন, উইনাবিলিটি ম্যাটার্স, উইনাবিলিটি ম্যাটার্স। প্রচুর টাকা, প্রচুর দল, প্রচুরভাবে খরচা করেছে স্ট্র্যাটেজির জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দাঁড়িয়ে থাকবেন সেখান থেকে ভোটের লাইন পশ্চিমবঙ্গে শুরু হবে। বিজেপির 70 ছিল, 67 হয়েছে, 65 হয়েছে, 50-এর নিচে চলে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি তো দেখুন প্রদীপ্তদাকে খুবই সম্মান করি, মাননীয় অধ্যাপক ও যা বলে ঠিকই বলে। তুমি এক্স্যাক্টলি কাকে সম্মান করো না আমি এখন বিষয় হচ্ছে প্রদীপ্তদা বললেন যে ওনার আইটি সেলের যিনি প্রধান দেবাংশু বাবু, ওনারও খুবই দক্ষতা, কিন্তু উনি এই যে ক্যাম্পেইনটা এখন করে রেখেছেন এক্স হ্যান্ডেলে, আজকের ডেটেও আছে, আপনি দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটা ঠিক চালাতে পারছেন না, অভিষেক বাবুকে আনা উচিত। এটা যদি ওনাদের আইটি সেলের স্ট্র্যাটেজি হয় তাহলে বুঝতে হবে যে ওদের স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে ওনারা সংখ্যাতে আজকে প্রায় 200 নেমে চলে এসেছেন, 200-225-এ যাচ্ছেন, যেটা 250-এর কাছাকাছি ঘোষণা হচ্ছিল সেটা অলরেডি 200-225-এ নামতে শুরু করেছে। এরপর সেটা নামতে নামতে আপনি দেখবেন যে 100 তলায় চলে যাবে। অপেক্ষা করুন, কারণ 2021টা যদি এনারা লুটে না নিতেন, এরা যদি প্রশাসনকে সরাসরি ব্যবহার বলেছিল ভালো ভোট হয়েছে, তাহলে পরিস্থিতি বদলে যেত। দিলীপ ঘোষ বলছে ভালো ভোট হয়েছে। একটা কথা বলি, শঙ্কু একটা কথা মনে করে, একদম একদম সম্বিত আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে, যেটা যখন প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা চলছিল, আমরা জানি যে 4th ফেজের পর সেকেন্ড ওয়েভ চলে এলো করোনার। আমরা দেখছিলাম কি, যেটা সেই সময় নিয়ে আলোচনাও হয়েছিল, সম্বিত মনে করতে পারবে, সাধারণভাবে কি হয় যে শাসক দল, যারা যারা শাসক দল তারা বলে যে ভোট খুব ভালো হয়েছে ইত্যাদি, এবং বিরোধী দল তারা একটা রিগিং ইত্যাদি, এটা আমরা দেখেছি ট্র্যাডিশনালি, এটা আমরা দেখে এসেছি, এটা হয়ে থাকে। তো 2021-এর নির্বাচন তার ব্যতিক্রম ছিল। আমরা দেখছিলাম বেলা গড়াতে না গড়াতেই বিজেপির প্রতিনিধি যারা বিশেষ করে ইলেকশন কমিশন করেন, তারা বলছিলেন যে কত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং সেই ফেজ থেকে তারা কত পাবেন, তাই তো সম্বিত? সে সময় তারা কেউ বলেননি যে ভোট লুট হয়েছে। হ্যাঁ, সবাই বলেছে। হ্যাঁ, সেই সময় তো আপবিট তো ছিল সবাই, কিন্তু যেটা মনে রাখতে হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, বরং ভোটিং ঠিকমতো হচ্ছে না বলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়ালের বুথে বসে থাকতে হয়েছিল। কারণ 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাক্কাটা খেয়েছিলেন, সেই ধাক্কার খাওয়ার পরে তিনি মানে অতিরিক্ত সতর্ক হয়েছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং যেটার ফলাফল তিনি 2021-এ পেয়েছেন। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, জাস্ট একটি ছোট্ট জিনিস এখানে জাস্ট অ্যাড করবো, যে শুধুমাত্র ইলেকশন কমিশন বা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সেখান থেকে বা কোনো এজেন্সি নিয়োগ করে সেখান থেকে আপনি ডেটা পাবেন, সেখান থেকে ভাইরাল ভিডিও করতে পারবেন। আর এই যে দিদিকে বলো যে ক্যাম্পেইন হয়েছিল, তার থেকে যে তথ্য পাওয়া গেছে এবং সেটা যেভাবে কাজে লাগানো গেছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনি শুনে যে ছুটে যাচ্ছেন, সেই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল করে দেওয়া, এই সবগুলো হয় কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার গ্রাসরুট লেভেলে আপনার মেকানিজম, আপনার পলিটিক্যাল মেকানিজম যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই উইনেবিলিটির জায়গা, যেটা আমরা বলছিলাম যে জয়ের জায়গায় পৌঁছানো, সেটা খুব ডিফিকাল্ট। কাজেই যতই এই নিয়ে অনেক আপবিট হোক লোকজন যে ইলেকশন কমিশন এটা দেখবে, এজেন্সি আসছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আলটিমেটলি গ্রাসরুট লেভেলের আপনার মেকানিজম কি আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ভোটের ফলাফল কি হবে। এক্স্যাক্টলি। এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে সুভাষিসদের কাছে, যে সুভাষিস আপনারা কি নেহাতি দর্শকের ভূমিকায় থাকবেন? আমি একটা ঘটনা বলি, সেটা হলো ওই যে বললো না গ্রাসরুট লেভেল মেকানিজমটা। 98 সালে তপন শিকদার যখন যেতে, বা 84 সালে যখন আমাদের আশুতোষ লাল দমদম থেকে যেতেন, তখন প্রায় অর্ধেক বুথে লোক বসতে পারেনি, তারপরেও জিতেছে। আসলে আমি এক সেকেন্ড আমি একদম আরো একটু টাটকা উদাহরণ দিই, কেন আপনার মনে পড়ছে না আমি জানি না, 2019-এ অধীর রঞ্জন চৌধুরী একা দৌড়ে বেড়াচ্ছেন এক বুথ থেকে আরেক বুথে, এবং 160টার মতন বুথ খালি ছিল, সেখানে লোক ছিল না, তারপরেও জিতেছে। আসলে মেকানিজমটা বড় মানে একদম স্ট্রেট ওয়েতে যারা ভোটার, তারা যদি মনে করে যে আমি এই মানুষটাকে ভোট দেবো, এই মানুষটাকে দেবো না, মেকানিজম আপনি কি করলেন না করলেন সেটা ম্যাটারই করে না। ম্যাটার হলো 84 ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর যে সিটগুলোতে জিতেছিল কংগ্রেস, সেখানে বুথে লোক বসার সময় পায়নি, তার মধ্যে ভোট দিয়ে বেরিয়ে চলে গেছে। সুতরাং এইটা আমি বুঝি যে জনগণের থেকে শক্তিশালী কিচ্ছু না। আগে যারা ভোট করতেন, জ্যোতিবাবু থেকে আরম্ভ করে আমাদের প্রিয়দাস রঞ্জন দাস মুন্সি, সোমেন মিত্র, এরা সবাই জনগণের শক্তি নিয়েই ভোটে জিততেন, কোনো অন্য কোনো মেকানিজম ছিল না। মেকানিজম জনগণের সাথে শুধু সম্পর্ক রাখা, এইটাই মেকানিজম, এইটা হলো মেকানিজম। আমি বলছি না, আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি ওই জায়গায় যাচ্ছি না, রিগিং করতে কিনা বলি।
আরে ভাই করতো কিনা বলুন না, তাহলে প্রিয়রা মিথ্যা কথা বলতো, তাহলে সুমন মিত্র মিথ্যা কথা বলতো, এবং টানা খুন করা, একটা ভোটে খুন করা, খুন করা, এই 17ই মার্চ সাইবারি দিবসে, 17ই মার্চ সাইবারি দিবসে শুভাশিস দা, আজ পর্যন্ত বাংলায় ভোটের দিনে একদিনে সবচেয়ে বেশি খুনের যে ঘটনা ঘটেছে সেটা কোন আমলে, কোন সময়? ও একটা কথা বললো, সেটা 77 সালে কোন রকম কোন জায়গায় কোনো খুন হয়নি, কোনো জায়গায় কোনো খুন হয়নি। 77 সালে নিঃশব্দ বিপ্লবে জনগণ সিপিআইএমকে জিতিয়েছে, এর মধ্যে কোনো বোনবা লেফট ফ্রন্টকে জিতিয়েছে, সেটা আমি করছি না। খুনি থাকে, কিন্তু ভোটের সময় হিংসা একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে বাংলায়, এটা বাংলায় ছিল, কিন্তু এটা বেড়েছে হলো তৃণমূল কংগ্রেসের আমলে, এর মধ্যে কোনো ভুল নেই। প্রদীপ্ত না, দাদাদের ওই 56,000 কর্মী মারা গেছে, আমরা এর মতন রক্ত দিয়ে সব খেলে ফেলেছে, এইসব গল্প শুনতে শুনতে যে দলেই থাকুন না, তুমি তো সত্যটা অস্বীকার করতে পারছো না। আরে বাবা, সত্যটা তো অস্বীকার করতে পারছো না। আমার এখানে প্রশ্ন যে এরপরও কেন 2024-এর আগে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী একদিনের জন্য প্রচারে এসে এই রাজ্যে শাসক দলের কোট আনকোট সন্ত্রাসের সম্পর্কে একটা কথাও বলেন না? সময় আসুক নিশ্চয়ই বলবে। মিসের থেকে টুইট করেছে, রাহুল গান্ধী অভয়াকে নিয়ে টুইট করেছে, রাহুল গান্ধী অভয়াকে নিয়ে টুইট করেছে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি ফুলচাঁদ শেখ, রাহুল গান্ধী ন্যায়যাত্রা নিয়ে মুর্শিদাবাদে গেছেন, অদূরেই ফুলচাঁদ শেখের বাড়ি, সেখানে যখন প্রশ্ন করা হচ্ছে জয়রাম রমেশ তখন সেটা এড়াচ্ছেন। পশ্চিমবাংলায় নেই সেটাও বলছেন তো যে অভয়াকে নিয়ে যে রাহুল গান্ধী টুইট করছেন যে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা নেই, সেটাই বলছেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা গ্রেটার ইভিল আর মানে লেসার ইভিল আমরা মনে করি এখনো গ্রেটার বিজেপি, তাই এটা আটকাতে হবে, আরে বিজেপি কমছে, এই কারণে তোমাদের আগে দায়িত্ব পড়বে, পুরনো দায়িত্ব পড়েছে। থামলে বলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতা তো প্রশংসা করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন কংগ্রেস যদি ওখানে ভোট কাটে তাহলে সংখ্যালঘু ভোটে মুসলিম ভোটে ভাগ বসিয়ে দেবে, তাই কংগ্রেসটাই তুলে দেয়। কংগ্রেসের কোনো বিধায়ক নেই, বাইরন বিশ্বাস বাইরন সেও 3 মাসের মধ্যে চলে গেছে, শিবির বদল চলে গেছে না, নিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তোমাদের সামনে তো আস্কিং রেটটা ক্রমশ বাড়ছে, আর তো 1 বছরও নেই, আর তার মধ্যে এই সমস্ত পোস্টার বিতর্ক, তুমি যতই বলো না কেন তৃণমূল কংগ্রেস তাহলে শুধুমাত্র বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে হারিয়ে দেবে। দিদি তৃণমূল কংগ্রেসকে বা যে কোনো রাজনৈতিক দলকে মনে রাখতে হবে যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে, এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি দেখেছি যে 2 মাস বা লাস্ট 3 মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের অনেক কিছু ঘটনা ঘটে। যে চোরাস্রোত আপনি আমাদের পোস্টারে কিছু দেখে উৎসাহিত উদ্দীপিত হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের সেই চোরাস্রোতের গল্প সব চারিদিকে মম করছে, ফলে সেই চোরাস্রোতে কি হবে আমাদের সময় একদম শেষ। সুব্রমণ্যম একটা ছবি তুলে ধরতে পারবে বিরোধী দল হিসেবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছি এখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা।